থার্ড সেমিস্টার প্রোগ্রামের শাক্ত পদাবলীর আর একটা প্রশ্ন আমি আলোচনা করছি। সেটা হলো, আগমনী ও বিজয়া পর্যায়ের কবিতাগুলি আলোচনা করে দেখাও যে শাক্ত কবিগণ শুধু কৈলাসের জন্যই পদ রচনা করেননি। মর্তের ধূলিধূসরিত জীবনচিত্রই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এর আগে তোমাদের আমি কাব্যমূল্য আলোচনা করেছি, কাব্যমূল্য বা সাহিত্যমূল্য। আবার আর একটা প্রশ্ন আলোচনা করেছি, সেটা হলো মা মেনকা চরিত্র। আজকে তোমাদের আলোচনা করব যে শুধু কৈলাসের জন্যই পদ রচনা করেননি, মর্তের ধূলি ধূসরিত জীবনচিত্রণই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এই বিষয়ে আলোচনা। সোনারতরী কাব্যের বৈষ্ণব কবিতায় রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিদের প্রশ্ন করেছিলেন, শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান? অনুরূপভাবে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম সম্পদ শাক্ত পদাবলী সম্পর্কেও আমরা প্রশ্ন করতে পারি, শাক্ত সঙ্গীত শুধুই কি কৈলাসের জন্য রচিত? উক্ত বৈষ্ণব কবিতায় রবীন্দ্রনাথ বলতে চেয়েছিলেন, বৈষ্ণব কবিরা বাস্তবের অভিজ্ঞতার আলোকে রাধাকৃষ্ণের লীলা কাহিনী রচনা করেছেন। পরিচিত কোনো রমণীর মিলন বিরহের অভিজ্ঞতা থেকেই কবিরা রাধার মিলন বিরহের আলেখ্য অঙ্কন করেছেন। অনুরূপভাবে শাক্ত পদাবলীর কবিরাও মা মেনকা, কন্যা উমা, জামাতা শিবকে উপলক্ষ করে মূলত মর্তলোকের ধূলিধূসরিত জীবনচিত্র অঙ্কন করেছেন। কৈলাসের উমা এবং শঙ্কর, মানস সরোবরের গিরিরাজ ও মেনকা দৈবী মহিমা হারিয়ে বাংলাদেশের সাধারণ মানব চরিত্রে রূপান্তরিত হয়েছেন। কার্যত শাক্ত পদাবলীকে স্বর্গ ও মর্তের সেতুবন্ধন রচিত হয়েছে। উমার বাল্যবিবাহ, দারিদ্র্য লাঞ্ছিত সংসার জীবন, শিবের বহুবিবাহ, ভিক্ষাবৃত্তি, ছন্নছাড়া জীবন, মা মেনকার কন্যা স্নেহ, কন্যার জন্য উদ্বেগ তথা উৎকণ্ঠা, গিরিরাজ হিমালয়ের শান্ত সংযত সহিষ্ণু আচার আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আগমনী ও বিজয়া পর্যায়ের মধ্য দিয়ে শাক্ত কবিরা মূলত মধ্যযুগের বাঙালি সমাজের বাস্তব চিত্রকেই তুলে ধরেছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, হরগৌরীর কথা আমাদের ঘরের কথা। কন্যাকে অযোগ্য, এখানে একটু ক্লারিফিকেশন আছে যে হরগৌরীর কথা আমাদের ঘরের কথা। সেই হরগৌরীর কথায় আমাদের বাংলাদেশের একটা বড় মর্মের কথা আছে। কন্যাকে অযোগ্য পাত্রে সমর্পণ করা ইহা আমাদের সমাজের নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা, নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গ্রাম্য সাহিত্য প্রবন্ধে। আবার আমি তোমাদের এটাকে বলছি যে হরগৌরীর কথা আমাদের ঘরের কথা। সেই হরগৌরীর কথায় আমাদের বাংলাদেশের একটা বড় মর্মের কথা আছে। কন্যাকে অযোগ্য পাত্রে সমর্পণ করা ইহা আমাদের সমাজের নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা।
এটা রবীন্দ্রনাথ ঠাকুর লোকসাহিত্য প্রবন্ধে লিখেছেন, লোকসাহিত্য গ্রন্থে। শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের সঙ্গীতগুলি মূলত সম্প্রদায় বিশ্বাসের ধর্মনির্ভর রচনা। শাক্ত কবিরা মাতৃ আরাধনার গীতি আলক্ষ্য রচনা করতে গিয়ে আধ্যাত্মিক সাধনা ও কাব্যরসের যুগপাত মিশ্রণ ঘটিয়েছেন। দেবী ভাগবত, কালিকা পুরাণ, মার্কেন্ডেয় চণ্ডী এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে শাক্তদেবী সম্পর্কে যেসব কাহিনী পাওয়া যায়, বাঙালি কবিরা তারই নির্যাস সংগ্রহ করে শাক্তদেবীর লীলা কাহিনী অর্থাৎ আগমনী বিজয়ার গানগুলি রচনা করেছেন। বাঙালিদের ধারণা, শরৎকালে দুর্গাপূজার সময় স্নেহের দোলালি কন্যা উমা তার প্রতিগৃহ কৈলাস থেকে হিমালয়ের গৃহে অর্থাৎ পিত্রালয়ে আসেন। কন্যার আগমন প্রতীক্ষায় মা মেনকার ব্যাকুল হৃদয়ের চিত্রটিকে আগমনী সঙ্গীতের মধ্য দিয়ে মূর্ত করে তুলেছেন বাঙালি কবিরা। অন্যদিকে বিজয়ার সঙ্গীতের মধ্য দিয়ে মাতা ও কন্যা বিচ্ছেদ বেদনাকে পরিস্ফুট করেছেন। পৌরাণিক পটভূমিকায় শাক্ত কবিরা যে ধূলিমাটির পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন তার প্রমাণ রয়েছে শাক্ত পদাবলীর ছত্রে ছত্রে। আগমনী অংশে বাংলাদেশের অতি পরিচিত পারিবারিক আলেখ্য চিত্রিত হয়েছে। কন্যাকে বিবাহ দিলে সে পর হয়ে যায়, তার উপর মায়ের কথার কোনো জোর থাকে না। এ দুঃখ বাঙালি মায়ের চিরন্তন, কিন্তু তার চেয়েও বেশি দুঃখ জামাই যদি সংসার বিরাগী হয়। মেনকার ভাগ্যেও তাই ঘটেছে, আর সেজন্য সর্বক্ষণ কন্যার কথা ভেবে তার মন কাঁদে। কিন্তু পূজার দিন কাছে আসলে সে একেবারে ছটফট করতে থাকে। কন্যাকে নিয়ে আসার কথা বারবার বলে স্বামীকে উত্ত্যক্ত করে এবং প্রায় কন্যাকে স্বপ্নে দর্শন করে উৎকণ্ঠিত বা ব্যাকুল হয়ে পড়েন। দেখো, তোমাদের পাঠ্য থেকে আমি একটা পদের কিছুটা উদ্ধার করছি। আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে। মেনকার স্বামী গিরিরাজ, সে গিরিরাজকে বলছে, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে। এই এখনই শিয়রে ছিল, গৌরী আমার কোথা গেল হে। অর্থাৎ স্বপ্নে মেয়েকে তথা গৌরীকে, উমাকে দর্শন করে তিনি এই কথাগুলি বলছেন যে আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে, এই এখনই শিয়রে ছিল। অর্থাৎ গৌরী আমার কোথা গেল হে। স্বভাবতই স্বপ্ন যখন ঘুম ভেঙে যায় তখন সেই স্বপ্নটা আর তখন আর থাকে না, তখন বাস্তবের মাটিতে ফিরে আসে। দীর্ঘ অদর্শনের পর মাতা ও কন্যার মিলন দৃশ্য বাঙালি কবিদের নিপুণ তুলিকায় অনবদ্য হয়ে উঠেছে। উমার সখীরা একে একে আসে উমার সঙ্গে সাক্ষাৎ করতে। কোনো কোনো আগমনী গানে দেখা যায় উমা এসেছেন তার 4জন পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে। মা মেনকা সকলকে আদর যত্নে তৃপ্ত করার চেষ্টা করেন। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিনগুলি অতি দ্রুত বাহিত হয়ে যায়। নবমীর রাত্রি প্রভাত হলেই উমাকে বিদায় দিতে হবে।
গিরিপুরের সমস্ত আনন্দ ম্লান হয়ে যায়। তাই নবমীর রাত্রির কাছে মেনকা ব্যাকুলভাবে প্রার্থনা জানান, যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, নয়নের মণি মোর নয়ন হারাবে। মেনকার নয়নের মণি, তার মেয়ে, তার কন্যা উমা, এবং এই নবমী রাত্রির অবসান হলেই তাকে চলে যেতে হবে স্বামী গৃহে। সেই নবমী রাত্রির যাতে অবসান না ঘটে, তার জন্যই নবমী রাত্রির কাছে তিনি প্রার্থনা করছেন। তোমাদের পাঠ্য রয়েছে, যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, নয়নের মণিমোর নয়ন হারাবে। এইভাবে মিলনের আনন্দ মলিন হয়ে সমগ্র গিরিপুরে বেজে ওঠে পূরবী রাগিনী। এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি রবীন্দ্রনাথের গ্রাম্য সাহিত্য প্রবন্ধের, গ্রাম্য সাহিত্যের একটি মন্তব্য। একান্নবর্তী পরিবারে আমরা দূর ও নিকট, এমনকি নামমাত্র আত্মীয়কেও বাঁধিয়া রাখিতে চাই। কেবল কন্যাকেই ফেলিয়া দিতে হয়। আমাদের মিলনধর্মী পরিবারে এই একমাত্র বিচ্ছেদ হরগৌরীর কথা বাংলার একান্নবর্তী পরিবারের সেই প্রধান বেদনার কথা। রবীন্দ্রনাথ ঠাকুর এটা লোকসাহিত্য গ্রন্থের অংশ, গ্রাম্য সাহিত্যে এটা বলেছেন। দেখো, তোমাদের আমি আর একবার বলছি তোমাদের সুবিধার্থে। একান্নবর্তী পরিবারে আমরা দূর ও নিকট, এমনকি নামমাত্র আত্মীয়কেও বাঁধিয়া রাখিতে চাই। কেবল কন্যাকেই ফেলিয়া দিতে হয়। আমাদের মিলনধর্মী পরিবারে এই একমাত্র বিচ্ছেদ হরগৌরীর কথা বাংলার একান্নবর্তী পরিবারের সেই প্রধান বেদনার কথা। এবারে আমরা উপসংহারে আসব যে আগমনী ও বিজয়ার সঙ্গীতগুলি পৌরাণিক পটভূমিকায় রচিত হলেও শুধুমাত্র পৌরাণিক পটভূমিকার জন্যই এই সঙ্গীতগুলি মানব চিত্তে চিরস্থায়ী আসন গ্রহণ করেনি। এগুলির উৎকর্ষগত সৌন্দর্য নিহিত আছে আমাদের বাস্তব সামাজিক ও পারিবারিক জীবনের মধ্যেই। মাতা ও কন্যার সম্পর্কের এমন বাস্তব ও স্পর্শকাতর চিত্র বিশ্ব সাহিত্যের অন্যত্র দুর্লভ। এদের উৎস কৈলাস বা হিমালয় নয়, বরং প্রতিটি বাঙালি গৃহস্থের হৃদয়ের মধ্যেই রয়েছে আগমনী ও বিজয়ার সঙ্গী গাঙ্গোত্রী। তাহলে তোমাদের যে প্রশ্নটা ছিল যে আগমনী বিজয়া পর্যায়ের পদের মধ্য দিয়ে মর্তের ধূসরিত জীবনচিত্রই ফুটে উঠেছে, সেটাই তোমাদের আলোচনা করবে, লিখে নেবে আস্তে আস্তে করে, যে আগমনী বিজয়ের সঙ্গীতগুলি পৌরাণিক পটভূমিকায় রচিত হলেও শুধুমাত্র পৌরাণিক পটভূমিকার জন্যই এই সঙ্গীতগুলি মানবচিত্তে চিরস্থায়ী আসন গ্রহণ করেনি। এগুলি উৎকর্ষগত সৌন্দর্য নিহিত আছে আমাদের বাস্তব সামাজিক এবং পারিবারিক জীবনের মধ্যেই। মাতা ও কন্যার সম্পর্কের এমন বাস্তব ও স্পর্শকাতর চিত্র বিশ্ব সাহিত্যের অন্যত্র পাওয়া যায় না বা দুর্লভ। এদের উৎস কৈলাস বা হিমালয় নয়, বরং প্রতিটি বাঙালি গৃহস্থের
হৃদয়ের মধ্যেই রয়েছে আগমনী ও বিজয়া সঙ্গীত গাঙ্গোত্রী।